প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু সাইদ মুন্না বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে আজকেও উপস্থিত হয়েছি। আমি আজকে আলোচনা করব বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু এই অধ্যায়টা নিয়ে। তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও কিন্তু আমরা ইনশাআল্লাহুল আজিজ একটা সৃজনশীল কমন পাবো। সুতরাং এই অধ্যায়টা আমাদের ভালো করে পড়তে হবে। আমি শুরুতেই বলি, এই অধ্যায়টাকে আমরা একটা ক্লাসে শেষ করব, কিন্তু দুইটা জায়গা থেকে সৃজনশীলের জন্য আমরা জায়গাটা মার্ক করে রাখি। এক প্রথম অংশ আমি বলবো, এটা প্রথম অংশ, আর একটু শেষ অংশ। প্রথম অংশটা হচ্ছে বাংলাদেশের ভূ প্রকৃতি সম্পর্কে, আর শেষের অংশটুকু ভূমিকম্প। এই দুইটা জায়গা থেকে আমরা সিকিউ এর জন্য খুব ভালো করে পড়বো, বাকি অংশটুকু এমসিকিউ এর জন্য পড়বো। তাহলে শুরুতেই ভূ প্রকৃতি নিয়ে আলোচনা করার পূর্বে আমি ছোট্ট দুইটা প্রশ্ন বলি। একটা হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে, এরকম একটা লাইন পাবো আমরা। বাংলাদেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, আর আমরা জানি এই কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি। এটা একটা এমসিকিউ। আর তারপরে আমরা আরেকটা কোশ্চেন পাবো, বাংলাদেশের মধ্যে যে নদ নদীগুলো আছে এই নদ নদীগুলো সব বঙ্গোপসাগরে পতিত হয়েছে কেন? দেখো, বাংলাদেশের যে ভূখণ্ডটা বা মানচিত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব উত্তর থেকে দক্ষিণ দিকটা ক্রমশ ঢালু, আর যে কারণেই বাংলাদেশের সব নদ নদীগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবার যেটা আমরা পড়ব, বাংলাদেশের ভূ প্রকৃতি। এই বাংলাদেশের ভূ প্রকৃতিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক, টারশিয়ারি যুগের পাহাড়। দুই, প্লাইস্টোসিন কালের সোপান। আর তিন, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। শুরুতে আমরা টারশিয়ারি যুগ নিয়ে কথা বলবো। টারশিয়ারি যুগ বলতে কোন সময়টাকে বোঝানো হয়? আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর আগে যেই সময়টাতে হিমালয় পাহাড় গঠিত হয়েছিল, বাংলাদেশের এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো ঠিক তখন গঠিত হয়। বাংলাদেশের মোট আয়তনের 12%, মনে রাখতে হবে, বাংলাদেশের আয়তনের মোট 12% হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। এতক্ষণ আমরা দুইটা ইনফরমেশন পেলাম। টারশিয়ারি যুগের পাহাড়গুলো গঠিত হয় আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর আগে, নেপালের হিমালয় যখন গঠিত হয়েছিল ঠিক সেই সময়টাতে। আর মোট আয়তনের 12% এলাকা। এই টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করব। টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করব। এক, দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, আরেকটা হচ্ছে উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়। মনে করো এটা বাংলাদেশের মানচিত্রটা ঠিক এইভাবে লম্বালম্বি। তাহলে দক্ষিণ পূর্ব বলতে কোনটাকে বোঝানো হয়? এটা যদি দক্ষিণ হয় আর এটা যদি পূর্ব হয়, তাহলে এই দিকের যে জেলাগুলো আছে সেগুলোকে আমরা দক্ষিণ পূর্ব বলবো। এই দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলোতে যে পাহাড় আছে সেগুলো টারশিয়ারি যুগের পাহাড়। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়কে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে দক্ষিণ পূর্ব, আমি পরেরটা পরে বলছি। দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলো কি কি? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম। এই জায়গাগুলোতে যে পাহাড়গুলো আছে এগুলোকে আমরা টারশিয়ারি যুগের পাহাড় বলে থাকি। এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। এখানকার সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ সেটি আমরা জানি তাজিং ডং, বা স্থানীয়ভাবে এটাকে বিজয় বলা হয়। আর এই যে বিজয় বা তাজিং ডং, এটার উচ্চতা 1231 মিটার। দ্বিতীয় যে পর্বত শৃঙ্গ সেটি কেওক্রাডং। এই কেওক্রাডং এর উচ্চতা 1230 মিটার। এছাড়া আরো দুইটা পাহাড়ের কথা বয়ে দেয়া আছে। একটা হচ্ছে মোদকমুয়াল, এটির উচ্চতা 1000 মিটার, আর পিরামিডের উচ্চতা 915 মিটার। এগুলো হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়। এই যে পাহাড়গুলো, এই টপিকের ঠিক লাস্ট লাইনে বহুপদী থেকে একটা কোশ্চেন আসে। এই পাহাড়গুলোর মাটি হচ্ছে কর্দম, শেল ও বেলে পাথর দ্বারা গঠিত। তাহলে আমরা টারশিয়ারি যুগের যে পাহাড় দেখলাম সেটার একটা ভাগ আমরা জেনে ফেললাম। এরপর হচ্ছে উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়। এই দিকের যে জেলাগুলো আছে এগুলোতে কি আছে? সিলেট আছে, মৌলভীবাজার আছে, হবিগঞ্জ। এই দিকের যে পাহাড়গুলো
এগুলোকেও আমরা টারশিয়ারি যুগের পাহাড় বলি। এই যে এখানকার পাহাড়, এটার কিন্তু 610 মিটার অ্যাভারেজ উচ্চতাটা, আর এখানকার যেটা এটার উচ্চতা হবে সাধারণত 244 মিটারের বেশি নয়। উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় সেটার উচ্চতা 244 মিটারের বেশি নয়। কিন্তু এখানকার যে পাহাড়গুলো সাধারণত এগুলো 30 থেকে 90 মিটারের মধ্যে, আর 30 থেকে 90 মিটারের এই পাহাড়গুলোকে স্থানীয়ভাবে টিলা বলা হয়। তাহলে এটা কিন্তু একটা কোশ্চেন হতে পারে, টিলা কাকে বলে? আবার কেউ ভুলবশত এটা লিখো না যে যে পাহাড়গুলোতে চা চাষ করা হয় বা যে পাহাড়ের পাদদেশে চা চাষ করা হয় সেগুলোকে টিলা বলে। বিষয়টা কিন্তু এমন না। আমরা কি লিখবো, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়গুলোর উচ্চতা সাধারণত 30 থেকে 90 মিটারের মধ্যে, সেগুলোকে স্থানীয়ভাবে টিলা বলা হয়। আমাদের বইয়ে 3টা টিলার নাম দেয়া আছে, একটা জয়ন্তিয়া, একটা খাসিয়া, আর একটা হচ্ছে চিকনাগুল। এই হচ্ছে আমাদের তাহলে টারশিয়ারি যুগের পাহাড়। এরপরে আমরা জানবো হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সম্পর্কে। প্লাইস্টোসিন কাল বলতে কোনটাকে বোঝানো হয়? আজ থেকে প্রায় 25,000 বছর আগের যে সময়টা, সেটাকে আমরা বলছি প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের মোট আয়তনের 8% এলাকা জুড়ে রয়েছে এই প্লাইস্টোসিন কালের সোপান। এই প্লাইস্টোসিন কালের সোপানগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করব। তার মধ্যে হচ্ছে একটা বরেন্দ্র ভূমি, বরেন্দ্র আমরা সবাই জানি বরেন্দ্র ভূমি সম্পর্কে মোটামুটি। তাহলে এটা হচ্ছে প্লাইস্টোসিন কাল। প্লাইস্টোসিন কালের যে সোপানগুলো, সোপান বলতে সাধারণত সমভূমি থেকে কিছুটা উঁচু জায়গা, এদের মাটির বৈশিষ্ট্যটাও কিছুটা আলাদা। তাহলে এই বরেন্দ্র ভূমি কোন কোন জেলা নিয়ে গঠিত? আমরা এটা অবশ্য মুখস্থ করার চেষ্টা করি, উমুক উমুক জায়গায় আছে। আসলে বরেন্দ্র এই নামটা যদি আমরা খেয়াল করি তাহলে এই নাম থেকে কিন্তু এটা পেয়ে যাব। দেখো, বতে কি হয়? বতে বগুড়া, রতে রাজশাহী, নতে নওগাঁ, দতে দিনাজপুর, আর এই রতে হচ্ছে রংপুর। তাহলে আমরা এই বরেন্দ্র এই নামটার মধ্যে কিন্তু কোন কোন জেলা নিয়ে গঠিত সেটাই পেয়ে যাচ্ছি। তাহলে এবার কিন্তু মনে থাকবে ইজিলি যে বরেন্দ্র ভূমিটা এই জায়গাগুলো নিয়ে গঠিত। প্রত্যেকটা জেলার পুরোটা না, কিন্তু কিছু কিছু অঞ্চল নিয়ে এই বরেন্দ্রটা গঠিত। সমভূমি থেকে সাধারণত এগুলোর উচ্চতা মাত্র 6 থেকে 12 মিটার, আর মোট আয়তন মনে রাখতে হবে 9,320 বর্গ কিলোমিটার। আর এগুলোর মাটিটা দেখতে সাধারণত ধূসর ও লালচে বর্ণের। তাহলে আমরা বরেন্দ্র সম্পর্কে জানলাম। তারপরে হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়। এটা আছে কোথায়? ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এই জেলাগুলোর কিছু অংশ। আর এটার আয়তন হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এগুলোর উচ্চতা 6 থেকে 30 মিটার। বরেন্দ্র ছিল 6 থেকে 12, আর এটা হচ্ছে 6 থেকে 30 মিটার। এগুলোর মাটিও ধূসর ও লালচে। আরেকটা ভাগ হচ্ছে লালমাই পাহাড়। আমরা জানি লালমাই পাহাড়টা কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত। এই যে লালমাই পাহাড়, এটা সমভূমি থেকে এটার উচ্চতা হচ্ছে 21 মিটার, আর আয়তন হচ্ছে মাত্র 34 বর্গ কিলোমিটার। আর 3 নাম্বার যে ভাগটা আমাদের, সেটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এটা বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল অর্থাৎ 80% এলাকা নিয়ে গঠিত। আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর বন্যার সময় এই নদীর পানির সঙ্গে প্রচুর পরিমাণে পলি আসে। এই পলিগুলো এসে এসে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলগুলোই গঠিত হয়েছে। এই অঞ্চলের মাটিগুলো অনেক উর্বর, কৃষিকাজের জন্য খুবই সহায়ক। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা 3 ভাগে ভাগ করলাম, আর সেগুলো সম্পর্কে আমরা পড়ে ফেললাম। এবার তারপরের অংশটুকুতে ছোট ছোট কিছু এমসিকিউ আসে। যেমন বাংলাদেশের যে জনসংখ্যাটা 2011 সাল পর্যন্ত আমাদের বইয়ে দেয়া আছে। 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল কত? 14,97,00,000। 14,97,72,364 জন। এ সময় প্রতি বর্গ কিলোমিটারে মানুষের বসতি ছিল মাত্র 1,015। মাত্র না, অনেক বেশি কিন্তু। প্রতি বর্গ কিলোমিটারে মানুষ বসবাস করত 1,015, আর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল
3, 7। এটা আমাদের এমসিকিউ এর জন্য। এখান থেকে আমাদের ছোট্ট আরেকটা প্রশ্ন হতে পারে, এই যে বাংলাদেশের যে ভূখণ্ডটা, এখানে অলমোস্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু জনবসতি গড়ে উঠেছে। এখন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের সব জায়গায় কি সমান বসতি গড়ে উঠেছে? না, কিছু কিছু জায়গা আছে, যেমন পাহাড়ি অঞ্চল, চর অঞ্চল, তারপরে কি বলা হয় উপকূলীয় অঞ্চল, সুন্দরবন অঞ্চল, এই জায়গাগুলোতে কিছুটা জনবসতি কম। কেন কম? কারণ এই জায়গাগুলোতে কৃষিকাজের জন্য সহায়ক না, তারপরে সমতল ভূমি না হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থাটা কঠিন, জীবিকা অর্জন কষ্টসাধ্য, যে কারণে এই জায়গাগুলোতে জনবসতি কিছুটা কম। এই হচ্ছে আমাদের এখানকার আলোচনা। এবার আমরা আলোচনা করব বাংলাদেশের জলবায়ু নিয়ে। জলবায়ুটা কি? আমরা জানি সাধারণত জলবায়ু বলা হয় 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের জলবায়ুটার নাম কি, বাংলাদেশের জলবায়ুর নাম কি, আমরা কি লিখবো তখন? উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। বাংলাদেশের জলবায়ুর নাম কি? উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। তাহলে শীতকাল সম্পর্কে আমরা জানলাম। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বাংলাদেশের ঋতুগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করব। 1 শীতকাল, 2 গ্রীষ্মকাল, আর 3 হচ্ছে বর্ষাকাল। শীতকালে চলে আসো, আমি কিন্তু সিকিউ না, এগুলো জাস্ট এমসিকিউর জন্য মেইন জায়গাটা তোমাদেরকে বলছি। শীতকাল, বাংলাদেশের শীতকাল শুরু হয় নভেম্বরে আর শেষ হয় কখন? ফেব্রুয়ারি মাসে। যদি এই কয়েকটা মাসের কথা বলি, তাহলে সবচেয়ে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস, আর জানুয়ারি মাসের গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকার কারণে আমাদের এই উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। গ্রীষ্মকালে চলে আসো। বাংলাদেশের মার্চ মাস থেকে শুরু করে মে পর্যন্ত গ্রীষ্মকাল। এর মধ্যে এপ্রিল মাসটাকে সবচেয়ে উষ্ণতম মাস বলা হয়। আর আমরা জানি এ সময় কালবৈশাখী ঝড় হয়ে থাকে। কালবৈশাখী ঝড় আমরা কাকে বলবো? একটু খেয়াল করতে হবে। মনে করো যে এটা বাংলাদেশের মানচিত্রটা। আর গ্রীষ্মকালে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই বায়ুটাকে আমরা কি বলছি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই যে দক্ষিণ, এই যে পশ্চিম, তাহলে এইভাবে এটাকে আমরা বলি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আছে? সাধারণত এই বায়ুর কারণেই কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে গ্রীষ্মকালে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রবাহিত হয়, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা কখনো কখনো দিক পরিবর্তন করে এই যে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, অথবা কখনো কখনো উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশে প্রবাহিত হয়। তাহলে একটু খেয়াল করো, তাহলে কিন্তু এই দিক নিয়ে বিভ্রান্তি আর হবে না। একটু আমার আঁকানোটা খেয়াল করবে যে আমি শুরু করেছিলাম এদিক থেকে, শেষ করলাম ওপরে যে। সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়, কিন্তু এই বায়ুটা কখনো কখনো দিক পরিবর্তন করে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশে প্রবাহিত হয়। এই যে শুষ্ক শীতল বায়ুটা বাংলাদেশে প্রবাহিত হচ্ছে গ্রীষ্মকালে, এটাকে আমরা বলছি হচ্ছে কালবৈশাখী ঝড়, অর্থাৎ নর্থ ওয়েস্টার্লিস। মনে থাকবে কথা? আমি আবারও বলছি, গ্রীষ্মকালে সূর্য কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী হওয়ায় এ সময় বায়ুর চাপের পরিবর্তন ঘটে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটার দিক পরিবর্তন করে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশে প্রবাহিত হয়। এই যে শুষ্ক শীতল বায়ু, এটিকে কালবৈশাখী ঝড় বলা হয়। 1991 সালের 29 এপ্রিল একটি ভয়াবহ কালবৈশাখী ঝড় হয়েছিল, যেটাতে চট্টগ্রাম উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেন বর্ষাকাল। আমরা জানি আমাদের বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। সারা বছরের যে বৃষ্টিপাত, এইটার 5 ভাগের 4 ভাগ অর্থাৎ 80% বৃষ্টিপাত এই বর্ষাকালে হয়ে থাকে। এখান থেকে কিছু এমসিকিউ আসে। বর্ষাকালে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 340 সেন্টিমিটার, মনে রাখতে হবে। আর সর্বনিম্ন বৃষ্টিপাত হচ্ছে 119 সেন্টিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের পাহাড়িয়া অঞ্চলে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয়, আমাদের বইয়ে লেখা আছে, পাবনাতে। ঠিক আছে কথা? এই হচ্ছে আমাদের জলবায়ু। তারপরে ভারতের জলবায়ু সম্পর্কে আলোচনা করা আছে, মিয়ানমারের এবং নেপাল সম্পর্কে। আমরা ভারতেরটা একটু জানবো।
ভারতের শীতকালটা মোটামুটি আরামদায়ক। কেন আরামদায়ক? কারণ ভারতের উত্তরের দিকে হিমালয় পাহাড় প্রাচীরের ন্যায় দণ্ডায়মান থাকার কারণে আরো উত্তর দিক থেকে শীতল বাতাসটা ভারতে সরাসরি প্রবেশ করতে পারে না, যে কারণে ভারতের শীতকাল মোটামুটি আরামদায়ক বলা চলে। ভারতের বর্ষাকালে যে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাত সারা বছরের বৃষ্টিপাতের 75%। আর ভারতে বর্ষাকালের সময় যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রবাহিত হয়, এটি দুইটি শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়, একটা বঙ্গোপসাগরের উপর দিয়ে আর একটা আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত হয়। এবার ভারত সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করব, সেটা হচ্ছে আশিনা ঝড়। কালবৈশাখী ঝড় দেখলাম বাংলাদেশে হচ্ছে, আর আশিনা ঝড় হচ্ছে ভারতে। আশিনা ঝড় আমরা কাকে বলবো? দেখো, অক্টোবর ও নভেম্বর এই 2 মাস ভারতে শরৎ ও হেমন্তকাল। অক্টোবর নভেম্বর এই 2 মাস ভারতে শরৎ ও হেমন্তকাল। এ সময় এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা দিক পরিবর্তন করে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিক থেকে, বিপরীত উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এ সময় ভারতের কিছু কিছু অঞ্চল, তামিলনাড়ু, উড়িষ্যা, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ এই জায়গাগুলোতে ঘূর্ণিঝড়ের সাথে বৃষ্টিপাত হয়। আর পশ্চিমবঙ্গে এই ঝড়টাকে আশিনা ঝড় বলা হয়। ঠিক আছে, আমরা এই ঝড় দুইটা খুব ভালোভাবে পড়ব। তারপরে বাংলাদেশের জলবায়ুর উপরে, বাংলাদেশের যে মানুষের জীবন জীবিকা, এটার উপরে জলবায়ুর কি কোনো প্রভাব আছে কিনা, এরকম একটা প্রশ্ন আমাদের বইয়ে দেওয়া আছে। খুব ইজি অ্যান্সার গুলো। দেখো, আমাদের জীবিকার উপরে কিন্তু জলবায়ুর ব্যাপক একটা প্রভাব আমরা লক্ষ্য করি, তাই না? জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মানুষের কিন্তু জীবিকারও পরিবর্তন ঘটে। এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, এই সময় যে চাষাবাদগুলো আমরা করতে পারি শীতকালে, ওই সময় রবি শস্য জন্মে, ওই সময় কিন্তু এত চাষাবাদ আমরা করতে পারি না, বা ওই ফসলগুলো আমরা ফলাতে পারি না। এই যে একটা প্রভাব। তারপরে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমাদের বইয়ে 3টা জায়গার নাম লেখা আছে, একটা হচ্ছে কক্সবাজার, একটা হচ্ছে হিরন পয়েন্ট, আরেকটা চর চঙ্গা। এই জায়গাগুলোতে প্রত্যেক বছর 4 মিলিমিটার থেকে শুরু করে 6 মিলিমিটার পর্যন্ত পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই যে নদী ভাঙন হচ্ছে, এর ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয়ে জীবিকার টানে শহরে আশ্রয় জমাচ্ছে। এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফল। তাহলে এটুকু হলো। আমি সৃজনশীলের কথা প্রথমেই বলেছিলাম, বাংলাদেশের ভূপ্রকৃতি, টারশিয়ারি যুগ, প্লাইস্টোসিন কাল, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। দেন এই চ্যাপ্টারের লাস্ট একটা অংশ ভূমিকম্প, সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভূমিকম্প সম্পর্কে আমরা সবাই কিন্তু সজাগ। এই যে আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে কোনো কারণে কেঁপে উঠলো, কোনো কারণে কেঁপে ওঠাই কিন্তু ভূমিকম্প না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ভূমিকম্পটা কি জিনিস? এই যে কম্পনটা হয় প্রাকৃতিক কারণে, এই যে মাটির কম্পনটা, এটাকে আমরা ভূমিকম্প বলছি। এটার কিন্তু কি নাই, কোনো পূর্বাভাস নেই। কোনো ঝড় বা বেশি বৃষ্টি হবে বা অনাবৃষ্টি হবে, যে দুর্যোগই হোক আগে থেকেই পূর্বাভাস দেওয়া যায়, কিন্তু ভূমিকম্পের তেমন কোনো পূর্বাভাস নেই। আমরা ভূমিকম্প কাকে বলবো একটু খেয়াল করে, আমি সুন্দর করে বলছি। কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ কোনো কারণে কেঁপে ওঠে। কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ কোনো কারণে কেঁপে ওঠে। এই কম্পনটা অত্যন্ত মৃদু থেকে প্রচন্ড আকার ধারণ করতে পারে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এই আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, তারপরে ভূমিকম্পের কেন্দ্র কি? আমরা জানি যে ভূপৃষ্ঠের থেকে অনেক নিচে ভূমিকম্পের কি হয়? উৎপত্তি হয়। এই ভূমিকম্পের উৎপত্তি স্থলকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। আর ওই উৎপত্তি স্থল থেকে ভূপৃষ্ঠ, এটাকে বলা হয় উপকেন্দ্র। এই উপকেন্দ্র থেকে যত দূরে যাবে ভূমিকম্পের তীব্রতা তত কমতে থাকবে। তাহলে আমরা এখান থেকে পড়লাম ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কেন্দ্র কি আর উপকেন্দ্র কি। এবার আমরা পড়ব ভূমিকম্পের কারণ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের ফলাফল, এগুলো। ভূমিকম্পের কারণ কি? খুব একটা বেশি কারণ নেই। বিজ্ঞানীরা বলেছেন
যে পৃথিবীর যে জায়গাগুলোতে নবীন নবীন পর্বতমালা গঠিত হয়েছে সাধারণত সেই জায়গাগুলোতে বেশি পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে। আচ্ছা, বিজ্ঞানীরা পৃথিবীর ব্যবচ্ছেদ করে বলেছেন আমাদের পৃথিবীতে বড় বড় 8টি টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরায় বিভক্ত, যেগুলোকে আমরা বলে থাকি টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে পৃথিবীতে ভূমিকম্প হয়ে থাকে। কখনো কখনো এই টেকটনিক প্লেটগুলো আনুভূমিক বরাবর সরে যেতে পারে, কখনো এগুলোর মধ্যে ঠোকাঠুকি বা সংঘর্ষ হতে পারে, আর তখনই পৃথিবীব্যাপী ভূমিকম্প হয়ে থাকে। এছাড়া ছোট ছোট আরো কিছু আছে। পৃথিবীর এই যে মাটির নিচে শিলা স্তর আছে, এগুলো কখনো কখনো কেঁপে উঠতে পারে, কখনো কখনো আগ্নেয়গিরির যে লাভাটা এগুলো প্রচন্ড শক্তিতে বের হয়ে এসে পার্শ্ববর্তী অঞ্চলকে ধাক্কা দিতে পারে, তখনও ভূমিকম্প হয়। এটা হচ্ছে ভূমিকম্পের কারণ। আর ভূমিকম্পের ফলাফল কি? ভূমিকম্পের ফলাফল অর্থাৎ ভূমিকম্পের নেগেটিভ পজিটিভ দিক। তো ভূমিকম্পের তো কোনো পজিটিভ দিক নাই, যা আছে সব নেগেটিভ দিক। ভূমিকম্পের ফলে কি হতে পারে? ভূত্বকে ফাটলের সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের ফলে কি হতে পারে? নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। ভূমিকম্পের ফলে কি হতে পারে? সুনামির সৃষ্টি হতে পারে। এবার প্রশ্ন, সুনামি কাকে বলবো? সুনামি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র তীরের ঢেউ। কখনো কখনো এই ভূমিকম্পের ফলে যদি বেশি মাত্রার ভূমিকম্প হয়, তাহলে আর ভূমিকম্পের ফলে ভূমিকম্পের উৎপত্তিস্থল যদি সাধারণত সমুদ্রের আশেপাশে হয়, তাহলে কখনো কখনো ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানিটা কিছুটা নিচের দিকে নেমে যায়, পরক্ষণেই বিশাল গর্জনের সাথে উপকূলের দিকে আছড়ে পড়ে। আর এই যে ঢেউটা সৃষ্টি হচ্ছে এটাকেই বলা হয় সুনামি। আমাদের বইয়ে একটা সুনামির কথা উল্লেখ আছে। 2004 সালের 26 ডিসেম্বরে যে সুনামিটা হয়েছিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা এই জায়গাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়াও তো আমরা জানি ভূমিকম্পের ফলে আর কি কি হতে পারে? রাস্তাঘাটে ফাটল, বাড়ি ঘর ভেঙে যেতে পারে, তাই না? এর মানুষ মারা যেতে পারে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এটা হচ্ছে ভূমিকম্পের ফলাফল। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ছোট্ট ইনফরমেশন নিব। বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? মনে রাখবে, প্রশান্ত মহাসাগরের বহিঃসীমানা বরাবর। প্রশান্ত মহাসাগরের বহিঃসীমানা বরাবর সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশে ভূমিকম্পের কারণ কি? বাংলাদেশে ওই টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে কি হয়ে থাকে? ভূমিকম্প হয়ে থাকে। আর বাংলাদেশের কোন জেলাটা ডেঞ্জার ফল্ট লাইনে অবস্থান করছে? মাইন্ড ইট, সিলেট জেলা। অর্থাৎ সিলেট জেলাতে সবচেয়ে বেশি ভূমিকম্প হওয়ার আশঙ্কা, যে কারণে ডেঞ্জার ফল্ট লাইনে অবস্থান করছে। আমরা অনেকেই ভুল করে কিন্তু ঢাকাকে বলে ফেলি। আসলে বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি, কিন্তু ভূমিকম্প হওয়ার আশঙ্কা বেশি হচ্ছে সিলেট জেলায়। এখান থেকে আমি একটা প্রশ্ন বলবো, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিসমিক রিস্ক জোন কাকে বলে? সিসমিক রিস্ক জোন কাকে বলা হচ্ছে? 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের যে মানচিত্রটা এটাকে 3টা বলয়ে ভাগ করেন। প্রথম বলয়ের নাম দেন হচ্ছে প্রলয়ঙ্করী, দ্বিতীয়টার নাম দেন হচ্ছে বিপজ্জনক, আর 3 নাম্বারটার নাম দেন হচ্ছে লঘু। এই 3টি বলয়কে একসাথে কি বলা হয়? সিসমিক রিস্ক জোন বলা হয়। দেখবে এই জায়গাটা যে কোন জেলাগুলো কোন বলয়ের মধ্যে অবস্থিত। শুধুমাত্র যে প্রথম বলয়টা প্রলয়ঙ্করী, দেখবে যে এখানে পাহাড়ি জেলাগুলোর কথাই বলা আছে, রাঙামাটিটা বাদ দিয়ে বাকিগুলো আমরা এখানে পাবো। হ্যাঁ, সমতলের কথা যদি বলো, রংপুরটা এদিকে আছে। হ্যাঁ, আর ঢাকা আছে হচ্ছে দ্বিতীয় বলয়ে অর্থাৎ বিপজ্জনকে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য আসে। আর বাকি জেলাগুলো লঘুর মধ্যে আছে। এই হচ্ছে আমাদের এখানকার আলোচনা। আর শেষের দিকে আমরা কিছু সহজ কোশ্চেন পাবো। ভূমিকম্পের মোকাবেলায় বাংলাদেশের কি প্রস্তুতি আছে? বাংলাদেশের কি প্রস্তুতি আছে? আসলে কি আমাদের দেশের নাজুক উদ্ধার তৎপরতার কারণে আমরা বলতেই পারি যে ভূমিকম্প মোকাবেলায়, অর্থাৎ রিক্টার স্কেলে যদি কোনো বড় মাত্রার ভূমিকম্প হয় তাহলে কিন্তু আমাদের দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ, বিশেষ করে ঢাকা শহরে।
ঢাকা শহরে অধিক বহুতল ভবন, সরু গলিপথ, অপরিকল্পিত নগরায়ন, অধিক জনসংখ্যা, খোলা জায়গার অভাব, এই কারণে কিন্তু লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটতে পারে। যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে আমাদের কি করতে হবে, বড় বড় বিল্ডিং গুলো করার সময় অবশ্যই মাটিটা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে যে মাটির ক্যাপাসিটিটা কেমন। হ্যাঁ, সাধারণত আমাদের বই অনুসারে বলা আছে যে 4 তলার বেশি না করাই ভালো। এই যে আর বহুতল ভবন নির্ণয় করার সময় ভালো ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি। আর সবচেয়ে বেশি যেগুলো আসে সেটা হচ্ছে ভূমিকম্পের আগে একজন মানুষ হিসেবে আমাদের কি করণীয়, ভূমিকম্প চলাকালীন সময় একজন মানুষ হিসেবে আমাদের কি করণীয়, আর ভূমিকম্পের পর আমাদের কি করণীয়। বুঝতে পারছো, প্রশ্নটা 3 ভাগে হতে পারে যে ভূমিকম্পের পূর্বে আমাদের কি প্রস্তুতি থাকতে পারে। আমাদের কি প্রস্তুতি থাকতে হবে, যে বাড়িতে টর্চ লাইট বা রেডিও এগুলো রেখে দিতে হবে পূর্বাভাস শোনার জন্য। বাসার প্রত্যেকটি মানুষের জন্য হেলমেট রাখতে হবে। তারপরে আমরা বলতে পারি যে ফার্স্ট এইড যে বক্সগুলো, প্রাথমিক চিকিৎসার যে সামগ্রীগুলো সেগুলো রাখতে হবে। তারপরে হাসপাতাল, ফায়ার ব্রিগেড তাদের নাম্বার রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের সচেতন মানুষ হিসেবে করা উচিত। আর ভূমিকম্প চলাকালীন সময় আমরা কি করব, ফার্স্ট কথা হচ্ছে প্যানিক হওয়া যাবে না, অর্থাৎ উত্তেজিত হওয়া যাবে না। ভূমিকম্প হচ্ছে, আমি 10 তলার উপরে আছি, কিছুই হলো না, আমি লাফ দিলাম, ওরে বাবা ভূমিকম্প হচ্ছে, আমি লাফ দিই, মরে তো যাবো, লাফ দিয়ে আমি শেষ, অথচ কিচ্ছু হয়নি। হ্যাঁ, সুতরাং ভূমিকম্প চলাকালীন সময়ে আমাদের কি করতে হবে, স্থির থাকতে হবে। ভূমিকম্প চলাকালীন সময়ে আমাদের স্থির থাকতে হবে। যদি কোনো বহুতল ভবনে থাকা হয় তাহলে অনেক দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করতে হবে। নামান না গেলে কোথায় দাঁড়াতে হবে, বিল্ডিং এর যে বিম গুলো থাকে সাধারণত, হ্যাঁ, সে জায়গার পাশে আমাদের আশ্রয় নিতে হবে। কাঁচের জানালা বা এগুলোর পাশে থাকা যাবে না। কাঠের আসবাবপত্র শক্ত যেগুলো আছে সেগুলোর নিচে আশ্রয় নিতে হবে। বাইরে যদি থাকা হয় সে সময় ভিতরে প্রবেশ করা যাবে না। আর ভূমিকম্পটা থেমে যাওয়ার পরপরই কিন্তু বাসায় প্রবেশ করা যাবে না, কারণ পরক্ষণে আরেকটি ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প চলাকালীন সময় আমাদের আরেকটা কাজ করতে হবে, কোনো জিনিসের লোভে বাড়িতে থাকাও যাবে না। এই হচ্ছে কথা। আর শেষে আমরা আরেকটি কথা বলি যে ভূমিকম্পের পরে কি করব। পরে আমাদের বেশ কিছু করার আছে, যেমন কারো কোনো আঘাত লেগেছে কিনা সেটা পরীক্ষা, সেটা নিজের হতে পারে, অন্যের হতে পারে। আরেকটা যেটা বললাম, ভূমিকম্প চলাকালীন সময় আরেকটা কথা আমি বলি যে গাড়ি যদি চালানো হয় তাহলে গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আর পরে কি করণীয় হতে পারে, ওই যে চিকিৎসার কথা বললাম সেটা। আরেকটা যে আমাদের নিউজ শুনতে হবে যে পরবর্তীতে আর কোনো ভূমিকম্পের কোনো সম্ভাবনা আছে কিনা, ক্ষয়ক্ষতি কোথায় কি হয়েছে, এই জিনিসগুলো জানার চেষ্টা করতে হবে। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে লুটতরাজ থেকে আমাদের সাবধান থাকতে হবে। ভূমিকম্প হচ্ছে, আমি আমার বাসা ছেড়ে যে খোলা মাঠে আশ্রয় নিয়েছি, ভয় আর ফিরছি না, এদিকে বাসায় পরে এসে দেখি যে সব শেষ। সো এই কাজ করা যাবে না, লুটতরাজ হতে সাবধান থাকতে হবে। এই জায়গাগুলো আমরা পারবো মোটামুটি, যে ভূমিকম্প চলাকালীন সময়ে কি করণীয়, আগে পরে কি করণীয়। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনা। আমি আরেকবার বলছি, এই ভূমিকম্প টপিকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর শুরুতে বলেছিলাম যে টারশিয়ারি যুগ, প্লাইস্টোসিন কাল এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এই জায়গাটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করলাম অনেক দ্রুত অধ্যায়টা সম্পন্ন করার জন্য। আশা করব তোমাদের অনেক উপকার হবে। আর সবচেয়ে বেশি উপকার হবে তোমাদের কখন বলতে পারবে, যখন তোমরা আমার এই পড়ানো টপিকগুলো নিজে আয়ত্ত করতে পারবে, তখনই কিন্তু তোমাদের উপকার হবে। সুতরাং সময় নষ্ট না করে এখনই এই বিষয়গুলো নিয়ে বসে পড়ো। সুতরাং এখনই আমি যে বিষয়গুলো তোমাদেরকে বললাম এগুলো পড়ে ফেলো। আশা করি এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। সো আগামী ক্লাসে দেখা হবে আবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।